আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সবাইকে সিএস চ্যানেলে স্বাগতম। তো চ্যানেলটির ছবিটা দেখে বুঝতে পারতেছো যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলাপ করব। ইদানিং রাসেল ভাই, আচ্ছা দেখো, আমাদের যে ভৌগোলিক অবস্থা, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, এই ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের দেশে বিভিন্ন জাতের সাপ আছে এবং প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় 5 লাখ মানুষ সাপের কামড়ের কারণে মারা যায়। এখানে 5 লাখ মানুষ সাপের কামড়ের শিকার হয় এবং 30 থেকে 40 হাজার লোক প্রাণ হারায়। তো বাংলাদেশে প্রায় প্রতি বছর 6 হাজার মানুষ সাপের কামড়ে প্রাণ হারায়। এটা নিঃসন্দেহে যে সাপে কাটা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা। চট্টগ্রাম, বরিশাল অঞ্চলে সাপে কাটার ঘটনা সবচেয়ে বেশি ঘটে। আচ্ছা, আমরা এখন তোমাদের কিছু বিষাদার সাপ সম্পর্কে ধারণা দেব। এই যে দেখো, এখানে কয়েকটা সাপের ছবি এবং নাম দেওয়া আছে। তো এগুলি গিয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এর মধ্যে চন্দ্রগোড়া বা রাসেল ভাইপার। আচ্ছা, এখন দেখো, আমরা এখানে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে সর্প দংশন কিভাবে এড়ানো যায়। একটা কথা আছে আমাদের, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো এইখানে দেখো যে বসত বাড়ির শোয়ার ঘরের সাথে যে খাবার সামগ্রী যেমন ধান, চাল, হাঁস, মুরগি, কবুতর না রাখা উত্তম, কারণ এগুলি খেতে সাপ আসে। তারপরে আমাদের আশেপাশে যে ঝোপঝাড় থাকে বা জঙ্গল থাকে বা ঘাস থাকে অনেক সময় বাসার সামনে অনেক উঁচু, তো সেসব ক্ষেত্রে সাবধানে হাঁটাচলা করতে হবে এবং লম্বা জুতো বা বুট পরতে হবে। আর গর্তের মধ্যে কখনো হাত ঢুকানো যাবে না। এবং গ্রামগঞ্জে দেখা যায় যে মানুষ রান্নার জন্য লাকড়ি স্তূপ করে রাখে, তো সেই লাকড়ি যখন সরাবো বা যে কোনো বড় পাথর বা কাঠের গুঁড়ি সরানোর ক্ষেত্রে একটু সাবধানে সরাতে হবে এবং আস্তে আস্তে সরাতে হবে। আবার দেখো, মাছ ধরতে গেলে মাছের যে জাল থাকে বা যে বক্সটা দিয়ে বা যেটা দিয়ে আমি ধরি, সেটা ধরার আগে একটু খেয়াল করতে হবে সাপটা আছে কিনা। আর সাপ সবচেয়ে বেশি কার্যকর সক্রিয় থাকে হচ্ছে রাতের বেলা, তাই রাতের বেলা অবশ্যই আমাদের টর্চ লাইট, লাঠি এগুলি সাথে রাখা উচিত। এরপরে দেখো, এই প্রবলেমটা বাংলাদেশে হয়, এখন পর্যন্ত অতটা হয় না আর কি। আচ্ছা, এই যে দেখো, আমাদের দেশে অনেকে আছে মেঝেতে সরাসরি ঘুমায়, এই কাজটা কখনোই করবা না। অবশ্যই উঁচু জায়গায় খাটের উপরে ঘুমাবো এবং মশারি টানায়, কারণ মশারির ভিতর দিয়ে সাপ ঢুকতে পারে না। জাল জাতীয় যে কোনো জিনিসে সাপ পেঁচা যায়। তো এই ছবিটায় দেখো, এতে তোমার লাভ হচ্ছে ডেঙ্গু মশার কামড় থেকে বাঁচা যাবে, ওই বিচ্ছু থেকে বাঁচা যাবে, সাপ ঢুকলেও সেটাতে ক্ষতি হওয়ার চান্স খুব কম থাকে। তো আমাদের অবশ্যই এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত এবং মশারি টানানো উচিত। আচ্ছা, এরপরে একটু খেয়াল করো যে আমাদের আশেপাশের যে ময়লা আবর্জনা আছে, স্তূপ থাকে, সেগুলি গিয়া পরিষ্কার রাখা উচিত। এমনিও তো বলা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তারপরে বাড়িতে সাপের সম্ভাব্য খাবার যেমন ব্যাঙ, তেলাপোকা, ঘাস ফড়িং, ইঁদুর ইত্যাদি সাপের সবচেয়ে প্রিয় খাবার। তো বর্ষাকালে ব্যাঙ ওঠে, তাই এই ব্যাঙ ট্যাং যাতে না ওঠে যেন পানি জমতে না দেওয়া। আর ইঁদুর তো ঘরে একটা প্রবলেম, সেই ক্ষেত্রে ইঁদুরের ওষুধ খাওয়ানো যাতে ইঁদুর না আসে। তারপর সাপ বসত বাড়ির গর্তে বা ফাটলে লুকিয়ে থাকতে পারে বিধায় এগুলি মেরামত করুন। দেখবা যে অনেক সময় দেয়ালের ফাঁকে সাপ দেখা যায় ছোট ছোট। আর ঘরে প্রবেশের পূর্বে লাইটের সুইচ অন করুন। আচ্ছা, বালিশ, বিছানা এগুলি সবসময় ঝেড়ে তারপর শুইতে হবে, কারণ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে ঘুমানোর আগে বিছানা ঝাড়তে হবে। আরেকটা বিষয় যে যেমন ধরো গ্রামের কাঁচা পায়খানা ঢোকার সময় বা টিনের যে পায়খানা আছে ঢোকার সময় একটু বাড়ি দিয়ে ঢুকবে, বাড়ি দিয়ে ঢুকলে হয় কি ওরা আওয়াজে চলে যায় আশেপাশে থাকলে। তো এইসব ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তারপরে যেটুক পারা যায়। আচ্ছা, এরপর একটু খেয়াল করো যে বাড়ির আশেপাশে অনেক সময় উই পোকার ঢিবি হয়, গাছে গর্ত, তারপর স্তূপিত তক্তা, লাকড়ির ঘন আগাছার মধ্যে কখনো হাত দিবা না। কাস্তে এবং মুঠি দিয়ে পাকা ধান কাটার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। ইদানিং কিন্তু দেখা গেছে যে অনেক এরিয়াতে ধান খেতে সাপ পাওয়া গেছে, তো সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই কথা তো একটু আগে বলছি যে সাপ আকর্ষণ করে এমন কিছু রাখা যাবে না। আচ্ছা, এবার যদি সাপ
মানে হঠাৎ করে চোখের সামনে পড়ে যায়, তাহলে আমরা কি করব? সাপ দেখলে অযথা ভয় পাওয়া যাবে না, নিজ গতিতে সাপটিকে চলে যেতে দিতে হবে, সুযোগ দিলে সাপ সরে যাবে, মানে দাঁড়ায় থাকতে হবে। আসলে অনেক সময় দাঁড়ায় থাকলে সাপ চলে যায়। শুধু শুধু সাপটারে মারা যাবে না, বিষাক্ত হলে অবশ্যই মারতে হবে, কিছু করার নেই, সবসময় পারা যায় না। আবার মারতে গিয়ে দংশন না করলে হয় সাপ। আর সাপরে নাকি মানুষ আক্রমণ না করলে বা মানুষ উত্ত্যক্ত না করলে সাপ সহজে কাউকে কিছু করে না। তাই আমাদের উচিত সাপের কাছাকাছি না যাওয়া, না ঘেঁষা। অনেক কাছে দেখি সেলফি তুলে ভিডিও করে, এগুলি দরকার নাই তো, এগুলি করে লাভ কি? আচ্ছা দেখো, একটু সাপে কাটা রোগীর কিছু উপসর্গ আছে, যেমন কাটা স্থানে ব্যথা, রক্ত বের হওয়া, ফুলে ওঠা, চামড়ার নিচে রক্ত জমা, কাটা স্থানে সাপের দাগের তৈরি দাগ হয়, অনেক সময় কাটা স্থানে ফোস্কা পড়ে, কাটা স্থানে জীবাণু সংক্রমণ হয়, কাটা স্থানে মাংসে পচন ধরে, কালো হয়ে যায় এবং তীব্র ব্যথা হয়। তো এগুলি দেখলে আমরা বুঝবো যে ওই লোকটাকে সাপে কাটছে ওই জায়গায়। আচ্ছা, আবার আরও কিছু প্রতিক্রিয়া হয়, বমি বমি ভাব, বমি হওয়া, পেটে দুর্বলতা, পেটে ব্যথা, দুর্বলতা, মাথা ঘোরানো, দৃষ্টি ঝাপসা হওয়া, ডাবল ভিশন, শ্বাস নেওয়ার ক্ষমতা কমে যায়, তীব্র শ্বাসকষ্ট হয়, শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তপাত হয়, যেমন চামড়ার নিচে, মাড়ি, নাকের ছিদ্র, শরীরে জিম ধরা, মাংসে পচন ধরা ইত্যাদি অনেক কিছু হইতে পারে। ইভেন যে কিডনি বিকল হয়, আয়রনের ভারসাম্যের অনিয়ন্ত্রণ, হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তো দেখো, মারাত্মক ক্ষতিকর জিনিস এটা। আচ্ছা, বিষধর সাপের কামড়ে সাধারণ যে প্রতিক্রিয়াগুলি হয় সেটা হচ্ছে কাটা স্থানে দ্রুত ফুলে যায়, খুব দ্রুততা ছড়িয়ে পড়ে, কাটা স্থানে নিকটস্থ লসিকা গ্রন্থি ফুলে যাওয়া, দ্রুত সারা দেহে প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন তীব্র শ্বাসকষ্ট, রক্তচাপ কমে যাওয়া, দেহের তাপমাত্রা কমে যাওয়া, চোখের পাতা ভারী লাগা, অতিরিক্ত ঝিমুনি আসা, চোখে ঝাপসা দেখা, কোনো ধরনের আঘাত ছাড়াই শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তপাত, রক্তলাল, প্রস্রাব ইত্যাদি। এগুলি থেকে সাবধান থাকতে হবে, সাপে যাতে কামড় না দেয়, তাই সাবধান থাকাটাই জরুরি। আচ্ছা, এখন হচ্ছে যে সাপে কাটলে আসলে কি করবো? আমাদের কিছু প্রাথমিক পরিচর্যার প্রয়োজন। যেমন প্রথমটা হচ্ছে রিঅ্যাসুরেন্স, মানে রোগীকে হচ্ছে একটা অ্যাসুরেন্স দিতে হবে যে সে সুস্থ হয়ে যাবে, এটা ট্রিটমেন্ট আছে। তো অনেক রোগী করে কি, এতে ভয় পেয়ে দংশিত আঙ্গুল কেটে ফেলে বা আক্রান্ত স্থান কেটে ফেলে, কামড় দেয়, পাগলের ভান করে, এতে আসলে কিছুই হয় না। তারপরে দংশিত স্থান কিছুতেই কাটবেন না, দংশিত স্থান থেকে কেটে বিষ বের করা সম্ভব নয়, কারণ বিষ তো ছড়ায় যায়, ওই জায়গাটা তোর বিষ একলা থাকে না যে ওই জায়গাটা কাইটে ফেললে কাজ হবে। রক্ত জমাট বাঁধা প্রক্রিয়া ব্যাঘাত থাকলে ক্ষত স্থানে বেশি রক্তক্ষরণ হতে পারে। এছাড়া কাটা স্থান সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি। কোনো ক্রমেই রোগীকে হাঁটতে দেওয়া যাবে না, দংশিত অঙ্গ ব্যবহার করতে দেবে না, যেমন যদি ডান হাতে কামড়ায় ডান হাত ব্যবহার করা যাবে না, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে হচ্ছে রোগীর মৃত্যুর সম্ভাবনা বাড়ে। যানবাহন না থাকলে প্রয়োজনে রোগীকে স্ট্রেচার, খাটিয়া, দোলনা, আর কিছু না পারলে পিঠে বহন করে নিয়ে আসতে হবে। তো রোগীকে জাস্ট মুভমেন্ট করানো যাবে না, বিষয়টা হচ্ছে এখানে। আমাদের দেশের অনেক ক্ষতিকর প্রাথমিক চিকিৎসা, যেমন হচ্ছে কি যে ওঝার কাছে যায়, এগুলি করার দরকার নেই। জাস্ট হচ্ছে, আবার অনেকে করে কি, ওই যে বাংলা সিনেমায় দেখে যে মুখ দিয়ে চুইসা বিষ বের করে, এগুলি সব ফাও, এতে হচ্ছে নিজের মৃত্যু ঝুঁকি বাড়ে। অনেকে আবার ছোট মুরগির বাচ্চারে সামনে দেয় যে দংশিত স্থান চুইসা খেয়ে ফেলবে, চুইসা রক্তটা বের করবে, এগুলিতে সময় নষ্ট হবে, রুগীর হচ্ছে হসপিটালে নিতে দেরি হবে, তাতে হচ্ছে রুগীর মানে মৃত্যু ঝুঁকি বাইরা যায়। তো আমাদের কাজই হচ্ছে একটাই, যে সাপে কামড় দিলে সাথে সাথে নিকটস্থ হসপিটালে, সরকারি হসপিটালে নিতে হবে, এবং আশেপাশে অ্যান্টিভেনম আছে কিনা সেই হসপিটালে, সেটা আসলে একটু আগে থেকে খবর রাখতে পারলে ভালো হয়। কারণ দেখা গেল যে আপনি এখানে আপনার স্থানীয় যে মেডিকেল আছে বা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে অ্যান্টিভেনম নেই, তো তখন একটা আসলে বিপদের বিষয় হয়ে দাঁড়ায়। তারপর সাপে কামড় দিলে যে যে কাজ করা যাবে না, ওই যে কাটা স্থানে গিট দেওয়া যাবে না, যে স্থানটা কাইটা মানে দংশন করা হয় এখানে কেটে রক্ত বের করা যাবে না, এইগুলি অলরেডি এখানে বলা হয়েছে যে ছোট করে, তো এগুলি আর আলাপ করলাম না। তো পরবর্তীতে দেখি আমরা কি করতে পারি। আচ্ছা, উপরের বিষয়গুলোর স্বাস্থ্যকর্মী সহ সবাই জানতে হবে, যেমন হচ্ছে যে যেটা বললাম যে সাপ দেখে ভয় পাবেন না, বেশিরভাগ বিষাদর নয়, বেশিরভাগ সাপটা হচ্ছে বিষ নাই। হাতে বা পায়ে দংশন করলে হাঁটা চলা বা হাত নাড়াচাড়া বন্ধ রাখতে হবে। দংশিত স্থান সাবান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে মুছে নিতে হবে, ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিতে হবে। আমি একটু পরে ব্যান্ডেজের কিছু ছবি দেখাবো, কারণ আসলে ব্যান্ডেজ করাটা আসলে একটা প্র্যাকটিক্যাল কাজ, ছবি দেখে যেটুকু আপনারা বুঝতে পারবেন, মুখে বললে তো আর কাজ হবে না।
আর হাসপাতালে নেওয়ার পথে রোগী যদি কথা বলতে না পারে বা অসুবিধা হয়, মুখ থেকে লালা ঝরলে কিংবা রোগীর নাকি নাকি গলায় কথা বললে তাকে কিছু খেতে দেওয়া যাবে না, এবং ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক দিয়েও মানে কোনো সময়ক্ষেপণ করা যাবে না। আর পণ্ডিতি করে এলোপ্যাথি হোমিওপ্যাথি কোনো প্রকার ওষুধই দেওয়া যাবে না। পেন কিলার নাপ এগুলি না দেওয়াটাই উত্তম, কারণ এই বিষয়টার উপরে আসলে অনেকে অনেক অ্যাডভাইস দেয়, কিন্তু এগুলি কোনো কান নেবে না। এখানে আপনার ডাক্তারই হচ্ছে প্রপার ট্রিটমেন্ট দিতে পারবে।